হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা পড়ব আমরা। নবম শ্রেণীর ভোকেশনাল যারা আছে তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে অবশ্যই কোয়েশন হয়। আমরা এটা আল্লাহর নামে শুরু করতেছি। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমরা এখানে পড়ব সেটা হচ্ছে জুটজতা ইলেকট্রন। জুটজতা ইলেকট্রন কি? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যেই ইলেকট্রন থাকে সেই সংখ্যাকে জুটজতা ইলেকট্রন বলা হয়। এটা সংজ্ঞা আকারে আসে 1 নম্বরে। এই জিনিসটা তোমরা লিখে ফেলতে পারো, চাইলে সংজ্ঞাটা তোমরা লিখে ফেলতে পারো। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ, একদম লাস্টের যে কক্ষপথ থাকে ওইখানে যে ইলেকট্রন থাকবে তাকে জুটজতা ইলেকট্রন বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে যোজনী বা জুটজতা। দেখো, এটা হচ্ছে জুটজতা ইলেকট্রন। হ্যাঁ, এটা হচ্ছে জুটজতা ইলেকট্রন, আর এটা হচ্ছে যোজনী বা জুটজতা। এই যে এই পার্টটা, এটা হচ্ছে অনুগঠনকালে পরমাণু থাকবে না। যখন এটা অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণু, অনুগঠন কেন বলতেছে এটা একটু পরে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অন্য আরেকটি পরমাণুর যুক্ত। দেখো, আমরা যদি যেমন দেখি, আমরা যদি বলি এখানে অক্সিজেন প্লাস অক্সিজেন, দেখো অক্সিজেন প্লাস অক্সিজেন এটা হচ্ছে কি O2 হয়। তাহলে অক্সিজেন অক্সিজেন পরমাণু এটা হচ্ছে অণু, তাই না? আবার হচ্ছে এরকম হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু এটা হচ্ছে হাইড্রোজেন অণু হয়। ঠিক আছে? আচ্ছা, এরকম করে করে আবার হাইড্রোজেন অণু প্লাস অক্সিজেন মিলে হচ্ছে, অক্সিজেন অণু মিলে কি হয়? H2O হয়, পানি হয়। এগুলো তো আমরা জানি, তাই না? তাহলে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অন্য আরেকটি পরমাণু, তাহলে অনুগঠনের জন্য অবশ্যই 2 বা তার ততোধিক পরমাণু অথবা লাগতেছে। সেজন্য একটা মৌলের সাথে যখন আরেকটা মৌলের যুক্ত হওয়ার ক্ষমতা, যুক্ত হওয়ার কি, এই যে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা আছে ওইটাকে বলা হয় যোজনী বা জুটজতা। আমি এখানে লিখে রাখছি, এখানে আমি যোজনী আর জুটজতার মধ্যে থেকে পার্থক্য করার জন্য কয়েকটা জিনিস এখানে লিখছি, দুইটা। দেখো, যেগুলো আমাদের পরীক্ষায় বেশি আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, সোডিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে? এই ইলেকট্রন বিন্যাসটা আমরা সবাই জানি। আর ক্লোরিনের হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5, এগুলা আমরা সবাই জানি। ঠিক আছে? এই যে দেখো, এটার সর্বশেষ কক্ষপথ কত? 3s। 3s এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1। ঠিক আছে? তাহলে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। সেজন্য এই যে সোডিয়ামের জুটজতা ইলেকট্রন হচ্ছে 1। ঠিক আছে? ও কি করবে? ওই একটা ইলেকট্রন s অরবিটালে থাকতে পারে হচ্ছে 2টা। আচ্ছা, ওই একটা ইলেকট্রন ও দিয়ে দিবে, দিয়ে অনুগঠন করবে। এই জন্য ওর যোজনীয় কিন্তু 1। আর ক্লোরিনের দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, ওর সর্বশেষ ইলেকট্রন হচ্ছে দেখো কক্ষপথ হচ্ছে 3। এখানে আছে 2টা, এখানে আছে 5টা, তাহলে 5 এ 2 হচ্ছে 7। তাহলে এই জন্য আমি এখানে 7টা লিখছি। ও কি করবে? 7টা আছে, ও একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। ঠিক আছে? এই জন্য আমরা এখানে এটা 1 লিখছি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা যৌগমূলক। যৌগমূলক নিয়ে আমরা যে জিনিসটা পড়বো, এটার সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় বারবার। যেমন দেখি, একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক আদান বিশিষ্ট। অবশ্যই এখানে আদান সৃষ্টি হবে, মানে আদান মানে হচ্ছে আদানের উপর দিয়ে আমরা নির্ভর করে হচ্ছে কয়টা ও ইলেকট্রন ত্যাগ করছে বা কয়টা ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে? আবার বলি, আদানের উপর কিন্তু ওই যে পরমাণুর উপর আদান দেখলেই বুঝে যায় কয়টা ইলেকট্রন ও ত্যাগ করবে বা কয়টা ইলেকট্রন ও গ্রহণ করতেছে। ঠিক আছে? আচ্ছা, আদান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। এটা একটা পরমাণু গুচ্ছ তৈরি হবে, একটি আয়নের ন্যায় আচরণ করবে এটা। ঠিক আছে? এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। ঠিক আছে? এই সংজ্ঞাটা তোমরা পরীক্ষায় আসলে লিখে দিতে পারবা। দেখো, কিছু ইম্পর্টেন্ট যৌগমূলকের নাম আমি এখানে নিয়ে আসছি, কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ নিয়ে আমি এখানে আসছি। দেখো, প্রথম হচ্ছে অ্যামোনিয়াম। দেখো, নামগুলো যদি একটু বোঝা না যায় তাহলে আমি মুখে বলতেছি, এগুলো খেয়াল করে। একটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম হচ্ছে NH4+। ঠিক আছে? NH4+। এটা হচ্ছে, এটার আদান হচ্ছে +1। এই যে এখানে প্লাস আছে যে, সেই জন্য +1। যোজনী হচ্ছে 1। যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস কিছু হিসাব করা হয় না। কার্বনেট Cu3, এটা হচ্ছে 2-, এটার যোজনীর জন্য 2-, এটাতে 2, মানে যোজনীতে কিন্তু প্লাস মাইনাস ব্যবহার করা হয় না। এরপরে সালফেটেরটা হচ্ছে 2- উপরে, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2। এরপরে নাইট্রেটেরটাও -1, এটা -1, এটা 1। তারপর হাইড্রোক্সাইড হচ্ছে কি -1, এটাও আদান হচ্ছে -1, যোজনী হচ্ছে 1। এরপর হচ্ছে ফসফোনিয়াম হচ্ছে +1, এখানে হচ্ছে কত? +1। তাইলে এই যে দেখো, এটা আলাদা করে রাখছে হচ্ছে এটা আমরা জানার জন্য। তাহলে এটার ক্ষেত্রে দেখি তোমরা বলো তো, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে অবশ্যই হবে আদান হবে +1, আদান কি হবে? +1। আর যোজনী কি হবে? যোজনী হবে অবশ্যই 1। কারণ কি? যোজনীর ক্ষেত্রে প্লাস মাইনাস কিছু হিসাব করা হয় না। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে দেখো নিষ্ক্রিয় গ্যাস ও তার স্থিতিশীলতা। আচ্ছা, এর আগে আমরা পড়ে নিব হচ্ছে এই জিনিসটা 2 এর নিয়ম, অষ্টক আর 2 এর নিয়ম। এই জিনিসটা আমরা একটু পড়ে নিব আগে। দেখো,
অনুগঠনকালে সেম আগেই বলছি অণু কীভাবে গঠিত হয়, পরমাণু দিয়ে কিন্তু অণুটা গঠিত হয়। অনুগঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে একদম লাস্টের শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন, কি ইলেকট্রন, জোড়া মানে হচ্ছে দুইটি জোড়া ইলেকট্রন, যদি ইলেকট্রন বিন্যাস থাকে তাকে দুইয়ের নিয়ম বলা হয়, একে দুইয়ের নিয়ম বলা হয়। মানে ওর সর্বশেষ কক্ষপথে অবশ্যই এস অরবিটাল থাকতে হবে, এস অরবিটালের মধ্যে দুইটা থাকতে হবে, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। তাও একবার রিপিট করি, এস এ অরবিটাল থাকতে পারবে দুইটা, পি এ থাকতে পারবে হচ্ছে 6টা, ডি এ থাকতে পারবে হচ্ছে 10টা, এফ এ থাকতে পারবে হচ্ছে 14টা, ঠিক আছে, এগুলো আমরা পারবো। এরপর দেখো অষ্টকের নিয়ম মানে হচ্ছে অনুগঠনকালে কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে 8টি, কয়টি, ওই যে 8টি ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে গ্রুপ 18, ঠিক আছে, গ্রুপ 18 নাম্বারকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, মাথায় রাখবা, গ্রুপ 18 নাম্বারকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ইলেকট্রন বিন্যাস লাভ করে একে বলা হয় হচ্ছে অষ্টকের নিয়ম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ 18 এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো থাকবে, যেমন কি হিলিয়াম, তারপর হচ্ছে কি ওই যে নিয়ন, তারপর হচ্ছে আর্গন, ঠিক আছে, এরপর হচ্ছে জেনন, এগুলা যেগুলো থাকবে, ঠিক আছে, ক্রিপ্টন, এই যে এগুলা সব একটু শিখে নিতে হবে। আচ্ছা দেখো, এর মধ্যে একটা এখানে নোট আকৃতি করে রাখছি আমি, সেটা হচ্ছে কি হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলসমূহের অষ্টক ও দুইয়ের নিয়ম ভালো মতো অনুসরণ করে। মানে হাইড্রোজেন হচ্ছে নাম্বার 1, এরপর হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে 20 নাম্বার মৌল, এর মাঝখানে ওরা সবাই হচ্ছে ভালোভাবে দুইয়ের নিয়ম আর অষ্টকের নিয়ম, ম্যাক্সিমাম তো অষ্টকের নিয়মে গ্রহণ করবে আর দুইয়েরটাও গ্রহণ করে, তাহলে ভালোভাবে এটা অনুসরণ করবে। তো এখানের মধ্যে আসলে নিষ্ক্রিয় গ্যাস আছে কয়টা, এখানের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আছে কয়েকটা, যেমন থেকে ওই যে হিলিয়াম, হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মানে 1 থেকে 20-এর মধ্যে। তারপর নিয়ন আছে, নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তারপর হচ্ছে আর্গন, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এটা কত 2, এটা 10, এটা কত 18, মানে 18 নম্বর মৌল হচ্ছে আর্গন, 10 নম্বর মৌল হচ্ছে নিয়ন, 2 নম্বর মৌল হচ্ছে হিলিয়াম। এই যে এগুলা মেনেই কিন্তু এদের ইলেকট্রন বিন্যাস যেটা, ওই ইলেকট্রন বিন্যাসটা লাভ করা মানেই হচ্ছে অষ্টক নিয়ম পরিপূর্ণ করা। আচ্ছা, এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমরা আগেই বলছি, নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে গ্রুপ 18, এই যে গ্রুপ 18, এগুলো হচ্ছে অরবিটাল সমূহ অবশ্যই পূর্ণ থাকবে, ঠিক আছে, এই যে অরবিটাল সমূহ এখানে পূর্ণ থাকে। এরপরে এই যে আমরা ওই যে 3টা লিখছিলাম এখানে, 2 হচ্ছে এখানে 1s2 হিলিয়াম, এটা 2টা পরমাণু 1s2, এরপর হচ্ছে এটা হচ্ছে নিয়ন, এটা হচ্ছে 1s2 2h2 2p6, এরপরে আর্গন, এটা 1s2 2s2 2p6 3s2, এটা হচ্ছে কত 3p6, ঠিক আছে। এরপরে দেখো এখানে 2টা জিনিস লিখছি, একটা হচ্ছে ক্যাটায়ন আর আরেকটা হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে, এগুলো দরকার। ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে, কি, ধনাত্মক চার্জ বিশিষ্ট, অর্থাৎ পজিটিভ হইতে হবে, ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হয়, ক্যাটায়ন বলা হয়, আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে অ্যানায়ন বলা হয়, এটা একদম মুখস্থ রাখতে হবে। এর পরবর্তী হচ্ছে আমরা এখানে আয়নিক বন্ধন সম্পর্কে বলবো। আমরা এখানে দেখো রাসায়নিক বন্ধন যেগুলো থাকে, আচ্ছা একটু সংক্ষেপে তোমাদের এগুলার বাইরে একটু কথা বলি। তোমরা অলরেডি যারা ক্লাস 9 ভোকেশনালে পড়তেছো, ঠিক আছে, অলরেডি জানো হচ্ছে কিভাবে পড়ালেখাটা করতে হবে, হ্যাঁ। তো অলরেডি তোমরা এটাও জানবা হচ্ছে তোমাদের ডিপ্লোমাদের বড় ভাইদের সাথে, তোমাদের যারা বড় ভাই আছেন তাদের সাথে অলরেডি জেনারেল লাইনের ওই যে যারা বুয়েটের ওদের সাথে একটা অলরেডি একটা ঝামেলা চলতেছে, যেটার জন্য আন্দোলনের পর আন্দোলন চলতেছে দুই পক্ষ। তো ওইভাবে বেসিক পড়ালেখা কিন্তু ভাইয়া করতে হবে। এখন তুমি আগের মতো আর গাফিলতি করতে পারবা না, ঠিক আছে। তো তোমরা যারাই এই ইয়াটা করবা একদম ভালো মতো একটু পড়ালেখা করো, কারণ এখন আগের মতো গাফিলতি করে নিজের, এখন কথা হচ্ছে দেখো তোমাদের জন্য এত বড় একটা সুযোগ সুবিধা যে 10ম গ্রেডের চাকরি, এগুলো কিন্তু না পাইলে এগুলোর জন্য তোমরাই দায়ী হবা, কারণ বেসিক ক্লিয়ার না থাকলে তোমার কেউ নিবে না, তো বুঝছো, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা চলো আমরা একটু পড়ালেখাতে যাই। এরপরে রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন হচ্ছে 3টা, আয়নিক বন্ধন, এরপরে সমযোজী বন্ধন, এরপরে ধাতব বন্ধন আছে, কিন্তু আমরা এখানে পড়বো হচ্ছে আয়নিক বন্ধনটা, ঠিক আছে। আয়নিক বন্ধন দেখো এখানে হচ্ছে ধাতু আর অধাতু, আয়নিক বন্ধন হচ্ছে পুরা ধাতু আর অধাতু, ধাতু আর অধাতু মিলে রাসায়নিক বন্ধন গঠনের সময় তাদের অ্যানায়ন ও ক্যাটায়ন, ঠিক আছে, অ্যানায়ন ও ক্যাটায়ন সৃষ্টির মাধ্যমে এই যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়, ঠিক আছে। তাহলে কি চিনবো কিভাবে, একটা ধাতু থাকবে একটা অধাতু থাকবে। এবার আমি যদি বলি তাহলে অধাতু কোনটা ধাতু কোনটা, ওই যে তোমাদের একটা পর্যায় সারণীর একটা ইয়ে আছে না বইয়ের মধ্যে, পর্যায় পিরিয়ডিক টেবলের একটা পাতা আছে, ওইটার হচ্ছে হাতের বাম পাশে, ওইটাকে সুন্দর করে সোজা মতো নিয়ে হাতের বাম পাশে যে 1 নাম্বার গ্রুপ 2 নাম্বার গ্রুপ থাকবে এগুলাকে বলা হয় হচ্ছে ধাতু। আর হাতের ডান পাশে যেগুলো এত বড় একটা বক্স করে, নিচের বক্সটা না, এই যে এদিকে যে বক্সটা করা আছে ওই বক্সটার মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অধাতু, ঠিক আছে। মানে আমরা এইভাবে চিন্তা করে নিব।
যেমন দেখি আমি যদি বলি এদিক দিয়ে মনে করো কি আছে, সোডিয়াম আছে, ওই দিক দিয়ে হচ্ছে ক্লোরিন আছে, তাহলে সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। বুঝছো? তাহলে সংজ্ঞাটা আমরা সবাই পারবো। আর যে যৌগ আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক যৌগ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আয়নিক যৌগ এগুলো পরীক্ষায় আসে। আয়নিক যৌগ কি, এগুলা পরীক্ষায় আসে, বিশ্লেষণ করতে বলে, ব্যাখ্যা করতে বলে, এগুলা দেখো ডায়াগ্রাম সহ। আচ্ছা, আমি এখানে দিয়ে দিছি দেখো। প্রথমে আয়নিক যৌগ কি, তোমাদেরকে যখন পরীক্ষা দেওয়া হবে তাহলে আমি এখানে ধরে নিলাম সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এটার মধ্যে আয়নিক বন্ধন আছে। এখন আমি এটা প্রুভ করব কিভাবে আয়নিক বন্ধন আছে। দেখো, ক্যাটায়ন মানে হচ্ছে কি, ওই যে ইলেকট্রন, ধনাত্মক ইলেকট্রন। দেখো সোডিয়াম একটা, সোডিয়াম প্লাস, আর এটা হচ্ছে ইলেকট্রন, মানে এইটা ওই যে সোডিয়ামে ইলেকট্রন আছে কয়টা, 11টা, তাই না? এই যে 11টা। সোডিয়াম প্লাস মানে ও একটা ইলেকট্রন দিয়ে দিছে, ও একটা ইলেকট্রন আরেকজনকে দিয়ে দিছে। ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে এই যে দেখো, তাহলে এখান থেকে +1 হয়ে গেছে। এখন তুমি চিন্তা করতে পারো তাহলে ও একটা কেন দেবে, দুইটাও তো দিতে পারে না, ও একটাই দিতে পারবে। এই জন্যই তো আমরা ওই যে ভিডিওর শুরু দিয়ে আমরা জুটজতা ইলেকট্রন আর জুটজতা ওই যে তারপর হচ্ছে যোজনী সম্পর্কে আমরা ধারণাটা দিয়ে দিচ্ছি। ওইখানে আমি বক্স করে রাখছি না, ওইখানে তুমি দেখলেই বুঝতে পারবা। এটা হচ্ছে সোডিয়াম প্লাস, ও একটাই দিতে পারবে, কারণ ও একটা দেওয়ার সাথে সাথে ও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তো এরপরে ও আর করতে পারবে না, দিতে চাইবে না কাউকে। এরপরে দেখো সোডিয়াম তাহলে 11টা এখানে আছে, হয়ে যাবে একটা দিয়ে দেওয়ার কারণে 10টা, ওই যে যেটা দিয়ে দিবে সেটা এখানে থেকে যাবে, এটা আমরা এখানে মানে লিখে রাখবো, মানে এটা ও দিয়ে দিছে। এরপরে দেখো ওই যে ক্লোরিন, এই যেখানে ক্লোরিনের পাশে যে ইলেকট্রনটা সেটা হচ্ছে যে ওই সোডিয়ামের ইলেকট্রনটা। বুঝছো? তাহলে ক্লোরিন এখানে, তাহলে ক্লোরিন আছে 17টা, ওই ইলেকট্রনটা যুক্ত হয়ে কয়টা হয়, 18টা হয়। তাহলে এই জন্য ওর উপরে মাইনাস, মানে ও আরেকজন থেকে নিয়ে নিয়েছে, ও মানে ঋণী। ঠিক আছে? ঋণাত্মক আছে, এই জন্য ওকে অ্যানায়ন বলা হয়। আচ্ছা, এখানে যদি আমরা যোগ করে যে দেখো সোডিয়াম, তারপর প্লাস, এই যে ক্লোরিন, এরপর ইলেকট্রন, এদিকে সোডিয়াম প্লাস আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ক্লোরিন মাইনাস আছে, এরপর ইলেকট্রন কাটা। তার মানে সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা বিক্রিয়াটা কি পাই, এখানে সোডিয়াম প্লাস, আরেকটা হচ্ছে ক্লোরিন মাইনাস। তার মানে হচ্ছে আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে একটা সোডিয়াম মানে ক্যাটায়ন, আরেকটা হচ্ছে কি অ্যানায়ন। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটায়ন, আরেকটা হচ্ছে কি অ্যানায়ন। এখানে দেখো আমি একটা ডায়াগ্রাম সুন্দর করে তোমাদের জন্য করছি। দেখো এখানে আমি সোডিয়ামেরটা স্পষ্ট বোঝা যায়, এখানে 10টা 11টা ইলেকট্রন, এখানে হচ্ছে ক্লোরিনের হচ্ছে 17টা ইলেকট্রন, যার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দরকার। ওই যে এখানে দেখো লাল মার্ক করা যেটা ইলেকট্রনকে আমি মানে নির্দেশ করতেছি, ওইটা এই যে এখানে তীর চিহ্ন দিয়ে যেটা বোঝাচ্ছে এখানের মধ্যে চলে আসবে। ঠিক আছে? এই যে দেখো, এই যে এইখানের মধ্যে দেখো ওই যে লালটা চলে আসছে, তাহলে ওর মধ্যেও কিন্তু অষ্টক পূর্ণ হয়েছে, ওর মধ্যে অষ্টক পূর্ণ হয়েছে। ঠিক আছে? তাহলে ব্যাখ্যাটা আমরা কি করব, দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান এবং ক্লোরিনের মধ্যে 7টি ইলেকট্রন আছে। সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়নে পরিণত হয়, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করে। এই লেখাটা লিখে দিলে তোমাদের একদম পরিপূর্ণ নাম্বার দিয়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে? এরপরে মনে করো সোডিয়ামের উপরে তোমরা যারা করতে চাও, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে করতে পারো তোমরা যদি চাও। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলাও হচ্ছে আয়নিক বন্ধন। ঠিক আছে? তোমরা এগুলো করতে পারো, করে এগুলো আমাকে জানাইতে পারো। ঠিক আছে? এগুলো যদি তোমাদের যদি জাস্ট এই জিনিসটা যে দেখো এখানে ভুল হওয়ার কিছু নাই, ভুল করলে করবা যে তোমরা ক্যাটায়ন আর অ্যানায়নে, তোমরা একটা কাজ করতে পারো, যারা অ্যানায়ন আর ক্যাটায়ন আর অ্যানায়ন করবা তারা সুন্দর করে ওইগুলা করার পরে ওইগুলো আমাদেরকে এখানে কমেন্ট করে জানাই দিবা। ঠিক আছে? আমরা এখান থেকে চেক করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আস্তে আস্তে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি জানো? দেখো অধাতু অধাতু বন্ধনের ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে ওরা শেয়ার করবে, যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে, যে যৌগের সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী যৌগ বলা হয়। এরপরে দেখো হাইড্রোজেন, ওই যে হাইড্রোজেনের হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করে, এটা সবাই জানি তো। হাইড্রোজেন হাইড্রোজেন দুইটা মিলে হাইড্রোজেন বন্ধন গঠন করে। ঠিক আছে? এই যে দেখো হাইড্রোজেন 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 হয়ে যায়, হাইড্রোজেন হাইড্রোজেন এগুলো একটা অণুও হয়, সমযোজী বন্ধনও হয়, এখানের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে H2 বন্ধন গঠন করে। H2 বন্ধন গঠনের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, মানে নিষ্ক্রিয় গ্যাস বলতে ও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে, এটা বোঝাচ্ছে 2 এর নিয়ম। আর এখানে অক্সিজেন, অক্সিজেন থেকেও ঠিক সেম, অক্সিজেন অক্সিজেন গঠন, অক্সিজেন অক্সিজেন এখানে কি করবে, তাও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এরপরে ক্লোরিন, ক্লোরিনটা এখানে দেখা যায়, ক্লোরিন হচ্ছে 17, ওর ইলেকট্রন বিন্যাসটা দেখা যায়, ও কি করবে ঠিক সেম ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন বিন্যাস লাভ করবে, ও ইলেকট্রন বিন্যাসের এটা গ্রহণ করবে। ঠিক আছে? তার মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারবো হচ্ছে যেমন থেকে পানি, পানি হচ্ছে একটি সমযোজী মানে মৌল, এটা একটু মাথায় রাখতে হবে। পানি হচ্ছে একটি সমযোজী বন্ধনে আবদ্ধিত। ঠিক আছে? এটা হচ্ছে সমযোজী যৌগ, পানি একটা সমযোজী যৌগ, পাশাপাশি সেটা একটা হচ্ছে কি পোলার যৌগ। ঠিক আছে? আচ্ছা, এটা এরপরে দেখো এখন যে পড়াটা ইম্পর্টেন্ট, এটার বৈশিষ্ট্য দেখো, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। প্রথমে হচ্ছে আয়নিক যৌগের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, যেভাবে কোয়েশ্চেন হয় ওইভাবে প্রশ্নটা ওইভাবে লিখে দিছে, আনসারটা কীভাবে দিবা।
দেখো আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী অপেক্ষা অবশ্যই বেশি, মানে কম না বেশি আসে, অবশ্যই বেশি হবে। আয়নিকেরটা বেশি, সমযোজীরটা কম। ঠিক আছে, কেন? এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় পদার্থ গলতে শুরু করে তাকে গলনাঙ্ক, আর যদি ওই পদার্থ যদি ফুটতে শুরু করে, মানে এক বায়ুমণ্ডলীয় চাপে যদি ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। দেখো আয়নিক বন্ধনের এই যে এই লাইনটা তুমি মিস করতে পারবা না, মানে এটা হচ্ছে ত্রিমাত্রিক সুবিন্যস্ত থাকে। আয়নিক বন্ধন কি থাকে? ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত থাকে, আকারে গঠিত। এদের আন্তঃআকর্ষক বল সমযোজী অপেক্ষা অনেক শক্তিশালী। তো দেখো ওরা কিন্তু এরকম করে স্ফটিকের আকারে গঠন করে থাকে, তাহলে ওদের আন্তঃআকর্ষণ বল হচ্ছে একটু বেশি হওয়ার কারণে, তো একটা মনে করো শক্ত একটা জিনিসকে তুমি তাপ দিবা নিচে দিয়ে, ঠিক আছে, ওই যে তাপের কারণে তাপ দিয়ে ওকে ভাঙার জন্য বেশি পরিমাণ কি তাপ দিতে হবে, তাই না? মানে দীর্ঘক্ষণ ধরে তাপ প্রদান করতে হবে, ওই যে ওইটাই বলতেছে। তার মানে ওইটা আয়নিকেরটা বেশি আর সমযোজীটা কম। ঠিক আছে, কারণ হচ্ছে এই যে এইটাই গলনাঙ্ক সমযোজী অপেক্ষা বেশি। ঠিক আছে, কেন? ওরা হচ্ছে ত্রিমাত্রিক সুবিন্যস্ত আর আকারে গঠিত এগুলা, আর হচ্ছে কি আন্তঃআকর্ষণ, ওদের মধ্যে আন্তঃআকর্ষণ বলটা একদম স্ফটিক আকারে থাকে, একজন আরেকজনের সাথে একদম লাগে থাকে। এরপরে দেখো দ্রবণীয়তা। দ্রবণীয়তা মানে হচ্ছে পানিতে দ্রবণীয়তা। দেখো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগ হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, এই যে দ্রবণীয়তা, পানি হচ্ছে একটা হচ্ছে পোলার অণু, এটা আমরা পড়বো। দেখো আয়নিক যৌগের আদান প্রদানের কারণে ক্যাটায়ন আর অ্যানায়নের সৃষ্টি হয়, এটা তো আমরা জানি। সমযোজী যৌগে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ক্যাটায়ন আর অ্যানায়নের সৃষ্টি হয় না, মানে সমযোজী যৌগে কোনো ধরনের অ্যানায়ন ক্যাটায়ন সৃষ্টি হয় না, আয়নিক যৌগে এটা সৃষ্টি হয়। অন্যদিকে দেখো পানির অণু হচ্ছে একটা পোলার অণু। ঠিক আছে, এটা হচ্ছে পানি H2, এটা আমি বারবার বলতেছিলাম, এটা হচ্ছে পোলার অণু। দেখো এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করলে এখানে দুইটা ডাইপোল। এখন দেখো ডাইপোল শুনে অনেকের মাথা খারাপ হয়ে যাবে, ডাইপোল একদম সহজ জিনিস। ডাইপোল হচ্ছে দুইটা পোল সৃষ্টি হবে, একটা H